হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালোই আছেন। আপনারা এসে পড়েছেন আর্ট এক্সাইটমেন্ট অ্যান্ড টেকনিক্স পরিবারে। আজকের ভিডিওটি পরিবারের পঞ্চম ভিডিও এবং ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন যে অতিথি আপ্যায়নে আমি নিয়ে এসেছি সুন্দর একটি নৌকার দৃশ্য অঙ্কন। কিভাবে নৌকার দৃশ্য অঙ্কন করবেন বা আঁকবেন এবং স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে দেখিয়েছি। আমার এই আঁকাটি গ্রাম বাংলার এক নদী অঞ্চলের দৃষ্টিপাত তুলে ধরেছে, যেখানে তিনজন নৌকা চালক একটি নৌকা করে আপন বেগে জলাশয়ের বুক চিরে ভেসে চলেছে। আগের 4টি ভিডিওতে আমি আপনাদের তরফ থেকে অনেক ভালোবাসা পেয়েছি এবং সেই জন্য আপনাদেরকেও আমার তরফ থেকে অনেক ধন্যবাদ ও বুক ভরা ভালোবাসা। আমি আশা রাখছি যে এই ভিডিওটিও প্রতিটি দর্শক বন্ধুর মন কেড়ে নেবে এবং প্রত্যেকটি দর্শক বন্ধুরা অনেক ভালোবাসা দেবেন। তাহলে চলুন বন্ধুরা, এবার ফিরে যাই আজকের আঁকার বিষয়বস্তুর ওপর। একটু আলোচনা করি যে এই ভিডিওটিতে বা এই অঙ্কনটিতে কিভাবে আঁকার ব্যাকরণ আমরা ব্যবহার করেছি। দেখুন, এখানে সবার প্রথমেই একটি নৌকা এবং নৌকা চালকগুলিকে আমি কিন্তু এঁকে নিচ্ছি, অর্থাৎ আমাদের আঁকার মেন বিষয়বস্তু। অর্থাৎ আমি সব ভিডিওতেই বলে থাকি যে আঁকার ক্ষেত্রে কিন্তু আমরা সবার প্রথমে সাবজেক্টটা এঁকে ফেলবো, অর্থাৎ আমাদের যে বিষয় নৌকা চালক ও নৌকা, এটাই কিন্তু আমাদের আঁকার মেন বিষয়। তো আমরা সবার প্রথমে আমাদের বিষয়বস্তুটিকে উপক্ষেপণ করে নিচ্ছি। এইটা হয়ে যাওয়ার পর প্রত্যেকটি অবজেক্ট সেগুলো কিন্তু আমাদের খুব সহজ হয়ে যাবে। তাই আমরা সর্বপ্রথম আঁকার ব্যাকরণে ইউজ করেছি বা ব্যবহার করেছি, প্রথমে এঁকে নিতে হবে আমাদের সাবজেক্টটা, তারপর ধীরে ধীরে অবজেক্ট কিন্তু আপনি আপ তৈরি হয়ে যাবে। এই ছোট ছোট বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আমি প্রত্যেক ভিডিওতে এই দরকারি কথাগুলো বলে থাকি। এগুলো আপনাদের যারা ছোট শিশু বা ছোট যারা আঁকা শুরু করছে এবং যারা বিগিনার্স নয়, যারা আঁকতে জানে কিন্তু এই নিয়মগুলো জানে না, তাদেরও অনেক কাজে লাগবে। এইখান থেকে একটা একটা করে এবারে আমরা সামনের জিনিসগুলো এঁকে নেওয়ার পর পিছনের জিনিসগুলো একটা একটা করে তৈরি করব। দেখুন, মেন বিষয়বস্তু হয়ে যাওয়ার পর আমাদের চোখের সামনে যেটা আসে সেটা কি? গাছ এবং একটা ছোট্ট ল্যান্ড। এই পাশে জমি থেকে আমাদের বিষয়বস্তুটাকে উপক্ষেপণ করা হচ্ছে। হয়ে যাওয়ার পর সামনে আমি কিছু লোটাস গাছ মানে পদ্ম ফুলের গাছ আমি এঁকে দিচ্ছি, যেগুলো জলে হয়ে থাকে সাধারণত। এটি কিন্তু ছবিটিকে একটু রিয়েলিস্টিক করে দেবে। আরো পদ্ম ফুল কিছু ফুটে আছে, জলের ঢেউ খেলছে এবং তার পিছনে আমাদের যে অবজেক্টটা রয়েছে সেইটা কিন্তু আমরা আঁকবো। যে পিছনে একটা দূরে ল্যান্ড দেখা যাচ্ছে এবং একটি ঘর ও ঝোপঝাড়। এই ছোট ছোট জিনিসগুলো দিলে এবং বেসিক দিয়ে শুরু করলে আঁকাটা স্বচ্ছ, পরিষ্কার এবং খুব রিয়েলিস্টিক লাগে। দেখুন, একটা সিম্পল দাগ টেনে আমি ছোট ছোট ঢিপি ঢিপি করে দিলাম। সেইগুলো হয়ে যাওয়ার পর ঢিপির উপরে একটি ঘর আছে অনেক দূরে, তাই ছোট ঘরটা খুব করে দেওয়ার পর ওই ঘরের পিছন দিক থেকে দু একটা তাল গাছ করে দিলাম বা ডাব গাছ বলতে পারেন, করে দিলাম লম্বা লম্বা, এবং সাইড থেকে বা দূর থেকে যে ঝোপটা উঠেছে সেটিকে আমরা এঁকে দিলাম। এইটা এঁকে দেওয়ার পর আমাদের কিন্তু আঁকাটা তৈরি। যতটা সিম্পল করে পারবো, যতটা সহজ পদ্ধতিতে পারবো আমরা আঁকাটা করে নেব। তারপর সেই আঁকাটাকে কিন্তু রঙের দ্বারাই ফুটাবো। অঙ্কনটি কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার রঙের পালা। কিন্তু তার আগে আমি বলে রাখি, যারা যারা আমার এই ভিডিওটা এতক্ষণ অবধি ওয়াচ করে ফেলেছেন তাদেরকে আমি অভ্যর্থনা জানাই এবং বলে রাখি তারা কিন্তু এই বিষয়বস্তুটাকে কিভাবে হাতে কলমে রপ্ত করতে হবে সেটা শিখে ফেলেছেন। দেখুন, আমি এই যে রং করে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, এখানে অনেক রকম ব্যাকরণ তৈরি করা আছে, অনেক রকম ব্যাকরণেই আমি কাজ করেছি। এই ব্যাকরণগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ব্লু কালার ইউজ করেছি প্রথমে, মানে পার্সেন্ট ব্লু ডিপ কালারটা ইউজ করেছি। তারপরের যে ফর্মটা আছে রঙের কোবাল্ট ব্লু সেটাকে ইউজ করেছি।
যাতে আপনাদের একদম অসুবিধা না হয়, আমি কিন্তু ভিডিওতে প্রত্যেক কটা সময় যে যে রং ইউজ করছি সেটার ক্যাপশন লিখে দিয়ে দিয়েছি, আপনারা যাতে গুলিয়ে না ফেলেন। এবং যারা এই পরিবারের ভিডিও প্রথমবার দেখছেন কিন্তু পরিবারের সদস্য হয়ে উঠতে পারেননি, তারা মন খারাপ করবেন না, তারাও কিন্তু আমাদের পরিবারের একজন বিশেষ অতিথি। এবং আপনারা যদি আমাদের এই পরিবারের সদস্য হয়ে উঠতে চান তবে কিন্তু সেটি একেবারে ফ্রি। আপনারা ভিডিওর নিচে থাকা রেড কালার সাবস্ক্রিপশন বাটনটা দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করে দিন এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা অল নোটিফিকেশানে সেট করে দিন। তাহলে কি হবে, আমার করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং নোটিফিকেশান গেলেই আপনারা কিন্তু আমাদের এই ভিডিও দেখে আঁকা শিখে নিতে পারবেন ঘরে বসেই। তো ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে আমাকে মোটিভেট করে দিন, যাতে এমন ভিডিও বানানোর জন্য আমি আরও আগ্রহী হয়ে উঠি। এবং দেখুন, ভিডিওয় ফিরে আসি, আমি কীভাবে কতটা আঁকাটা কমপ্লিট করে নিয়েছি। এখানে কিন্তু আমি আঁকাটা করেছি খুব অল্প সময়, আপনাদের মনে হতে পারে, কিন্তু একটি আঁকা করতে অনেকটা টাইম লাগে, ধৈর্য লাগে। আপনারা দেখে দেখে এই আঁকাগুলো হাতে পেন্সিলে বা রং নিয়ে ঘরে বসে ট্রাই করুন, দেখবেন যতটা হচ্ছে এর পরের বার ফের যখন ট্রাই করবেন সেটা এর থেকে আরও বেশি ভালো হবে। আমি প্রত্যেকবার বলে থাকি যে যখন রঙের সময় আসে, আঁকার সময় আমরা সবার প্রথমে সাবজেক্ট অবজেক্টটাকে এঁকে ফেলি, কিন্তু রঙের সময় ব্যাপারটা পুরোপুরি উল্টো, যাতে রঙটা ঘেঁটে না যায় সেই কারণেই ব্যাকরণটা এরকমভাবে তৈরি করা যে রং করার সময় কিন্তু একদম দূরের অবজেক্টটিকে আমাদেরকে রং করে ফেলতে হবে। তাহলে কি হবে, হাতের ঘষা লেগে রংটা কিন্তু ঘেঁটে যাবে না। এবং আমি যে এখানে রঙগুলো ইউজ করেছি সেটা ক্যামেল প্যাস্টেল কালার আছে, ক্যামেল অয়েল প্যাস্টেল খুবই সুন্দর একটি রং। আপনারা কিন্তু চাইলে অনলাইন থেকে এই রংটি কিনে নিয়ে ব্যবহার করতে পারেন আপনাদের স্টুডেন্টদের বা ছাত্রছাত্রীদের জন্য। রংটি বিগিনার্সদের জন্য খুবই ভালো এবং যে কোনো বড় বড় আর্টিস্টদের কাছেও কিন্তু এই রং থাকে, এই রং ইউজ করে। দেখুন, আমি দূরের আকাশটা করেছি, ঝোপটা করে ফেলেছি, বাড়িটা করলাম, এরপর দূরের যে ল্যান্ডটা দেখা যাচ্ছে সেইটা করে ফেলেছি। তো এই ডিটেলসগুলো করার পর এই রঙের যে কালারটা থাকে অনেকটা ফেড হয়ে থাকে। এই জিনিসটাকে রিয়েলিস্টিকে আনার জন্য কিন্তু আমি ব্লেন্ডিং এক ধরনের ফর্মুলা ইউজ করেছি, সেই সব নিয়ে আমি পরে ভিডিও দিয়ে দেবো অবশ্যই। হ্যাঁ, এই ফর্মুলাগুলো আমার নিজের তৈরি করা আছে কিছু, এবং আমি ছোটবেলা থেকে যা কিছু শিখেছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন, আমি হাত দিয়ে ব্লেন্ডিং করে দিলাম, করে দিয়ে নিচের জলটা এখন করছি। এই পুরো আঁকাটা আস্তে আস্তে পুরো বদলে যাবে এবং রিয়েলিস্টিক একটা ছবি আপনাদের সামনে উপস্থাপন করে দেবে। এবং বন্ধুরা, অতি অবশ্যই আপনাদের নজরে পড়েছে যে পিছনে যে আকাশটা আমি করেছি, আকাশটা একটা টেক্সচার টাইপের লাগছে, কিন্তু চিন্তা করবেন না, এটা আমি পরে একদম ব্লেন্ডিং করে সুন্দর প্লেন একদম স্বচ্ছ একটা আকাশ তৈরি করে দেবো। তো এইখানে কিন্তু ব্লেন্ডিং করার জন্য আমি বেশ কিছু জিনিস ইউজ করেছি। কখনো কখনো আমি হাত দিয়ে ব্লেন্ডিং করেছি, কখনো কোনো টিস্যু অথবা সুতির কাপড় দিয়ে ব্লেন্ডিং করেছি। অবশ্যই আপনারা রং করার ক্ষেত্রে কিন্তু একটি সুতির কাপড় অবশ্যই ইউজ করবেন, এটি কিন্তু ব্লেন্ডিং করার জন্য খুব ভালো একটা ফর্ম। এবং আমি মাঝে মাঝে কটন বার্ডস মানে কান খুঁচানো যে তুলো কাঠি হয় সেইগুলো দিয়ে আমি সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলোতে ব্লেন্ডিং করেছি। দেখুন, আমি যখন শেড দিচ্ছি ডিপ কালারগুলো দিয়ে নিচ্ছি, যাতে হালকা কালার দিয়ে যখন ওটাকে আমি ব্লেন্ডিং করব বা ওর ওপর থেকে যখন হালকা কালারগুলো দেবো তখন কিন্তু সেই জিনিসটা একেবারে মিশে যাবে। আর আমরা হালকা কালার দিয়ে প্রথমে করে নেওয়ার পর যখন আমরা ডিপ কালারটা দেবো তখন কিন্তু সেটার একটা টেক্সচার ওপরে রয়ে যাবে। তার জন্য বলছি, একটা জিনিসগুলো, খুঁটিনাটি জিনিসগুলো মনোযোগ দিয়ে দেখুন, এইগুলো আপনারা অবশ্যই নিজেরা বাড়িতে ট্রাই করতে পারবেন। আর হ্যাঁ, যে কোনো আঁকা বা যে কোনো কিছু অনুশীলন করছেন যখন আপনারা, সেটা কিন্তু দেখে মাত্র একবার করে নিয়ে সেটা ছেড়ে দেবেন না, সেটাকে দেখে একবার করবেন, দেখবেন একরকম হয়েছে। তারপর যখন ওটা আপনার আবার একবার প্র্যাকটিস করবেন, মানে ওটাকে আর একবার যখন খাতায় পেন্সিলে করবেন বা রং দিয়ে তৈরি করবেন, দেখবেন প্রথমবারের থেকে দ্বিতীয়বারেরটা আরও ভালো হয়েছে, কারণ আপনার হাতের মধ্যে চলে এসেছে যে জিনিসটা। দেখুন, আমি এখন ওই এয়ারবাডস দিয়ে, যেটা কটন এয়ারবাডস বলে, সেটা দিয়ে আমি ব্লেন্ডিং করছি সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো যাতে ঘেটে না যায়। এইগুলো আপনারা একটুখানি মাথায় রাখবেন, এগুলো করলে কিন্তু আপনাদের আঁকাটা আরও সুন্দর হবে।
আর এই যে আমি আঁকাটা করছি, আমি প্রত্যেক ভিডিওতেই প্রায় বলে থাকি যে ব্ল্যাক কালার কিন্তু আমি অনেক সময় দেখিয়েছি ভিডিওতে করে করে, কিন্তু আপনারা কিন্তু যারা বিগিনার্স একদম তারা তো অতি অবশ্যই এটা ফলো রাখবেন, এবং যারা মোটামুটি আঁকতে পারে, খুব ভালো আঁকছে, তারাও ব্ল্যাক কালারটা একদম শেষেই ব্যবহার করবেন, তাহলে কিন্তু আঁকাটা ঘেঁটে যাবে না, আর তাহলে খুব ভালোভাবে আপনারা জিনিসটা তৈরি করতে পারবেন, যে কোনো ছবি ক্লিয়ারভাবে তৈরি হবে। তো ব্ল্যাক কালারটা লাস্টে ইউজ করার কথা বলি আমি, সেটার কারণ হচ্ছে ব্ল্যাক কালার কিন্তু কন্ট্রোল করা খুব ইজি নয়, অনেকটা কঠিন হয়ে পড়ে, তার জন্য ব্ল্যাক কালারগুলো আমরা ইউজ করি সবার লাস্টে। আর সূক্ষ্ম জায়গায় অতি অবশ্যই আপনারা যে কোনো গ্লাস মার্কিন, আপসারা কোম্পানি আছে বা ডোমস কোম্পানি, আপনারা যে কোনো একটা গ্লাস মার্কিন পেন্সিল কিনে নেবেন, সেটা কিন্তু আপনাদেরকে ছোট জায়গাগুলোতে এই কালো কালারের যে কাজগুলো আছে সেগুলো করতে খুব সুবিধাজনক হয়ে উঠবে। আর এই ভিডিওটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু শুধুমাত্র একটা নর্মাল পেন্টিং লাগবে না, দেখতে খুব সুন্দর লাগবে, থাম্বনেইলে যেরকমটা আপনারা দেখেছেন। এখানে আমি সাবজেক্ট অবজেক্ট ওয়াইজ আমি ব্লেন্ডিং করেছি, তার জন্য সূক্ষ্ম জায়গার জন্য কিছু আলাদা এলিমেন্ট আমি ব্যবহার করেছি। আপনারা সেই সব এলিমেন্টগুলো ব্যবহার করতে পারেন, যাতে আঁকাটা আরও সুন্দর হয়। দেখুন ছোট এই যে ডিটেলসগুলো আমি দিচ্ছি, যাতে আঁকাটা আরও সুন্দর বা আরও রিয়েলিস্টিক হয়ে উঠছে। পিছনে যে আকাশটা আছে আমি ব্লেন্ডিং করবো পরে গিয়ে, তার আগে এই সামনের যে কাজগুলো আছে এগুলো করে নিই, কেননা ব্লেন্ডিং কাজটা আমি একেবারেই করতে পছন্দ করি। আর ঝোপের কিছু কালার আছে, দেখি আমি এটা নিয়ে একটু বলি। ঝোপ যেটা আছে দেখুন, আমি সবার প্রথমে কিন্তু ইয়েলো কালার ইউজ করেছিলাম ওখানে, তারপর ঝোপের জন্য আমি ইউজ করেছিলাম লাইট গ্রিন কালারটা, তারপরে আমি নিজে ইউজ করেছি ডিপ গ্রিন, এবং লাস্টে গিয়ে স্যাপ গ্রিনটা ইউজ করেছি একদম যেই জায়গাটাতে ছাওয়া পড়ছে। দেখুন বেশ রোদ আর আলোর যে খেলাটা সেটা খুব ভালো কিন্তু বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, আমি অনেক কিছুই বললাম ভিডিওতে, অবশ্যই কিন্তু আমি এই এত খাটাখাটনি করে আপনাদের পরিবারের ভিডিওগুলো নিয়ে এসে দিই। অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে দেবেন, যেন অন্য কেউ বা অন্য অতিথিরাও যেন এই ভিডিওতে অ্যাট্রাক্ট হয় এবং জিনিসগুলো শেখে। আমি সেই জিনিসটার অনেক খেয়াল রাখি আপনাদের জন্য। যা জিনিসগুলো আমি ছোটোবেলা থেকে শিখেছি সেই জিনিসগুলোকে আপনাদের কাছেও শেয়ার করি, যাতে আমার এই জিনিসগুলো আপনাদের কাছে অবধি পৌঁছায়। এবং অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আঁকাটা কেমন হলো, এবং আপনারা যদি কোনো আলাদা রকম কোনো ফর্মুলা থাকে বা আপনাদের কাছে যদি আলাদা কোনো রকম টেকনিক থাকে, সেগুলো আমাদের এই পরিবারে শেয়ার করবেন। অতি অবশ্যই আমি সেইগুলো অন্যান্য বা মানুষের কাছে অবধি আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো এতটা অবধি ভিডিওটা দেখেছেন তার জন্য অনেক ধন্যবাদ। আপনারা পুরো ভিডিওটা দেখুন, কারণ পুরোটা দেখার পরে কিন্তু এই আঁকাটা কমপ্লিট হবে, নইলে আপনারা অর্ধেক যদি ছেড়ে দিয়ে চলে যান তাহলে কিন্তু পুরোটা শিখতে পারবেন না। দেখুন আমি এখানে ডোমস পেন্সিলের ইউজ করেছি, যেখানে এই হালকা কালারগুলো দিয়ে আলো বা সেট বা ছাওয়া যে জিনিসগুলো আছে সেগুলোকে আমি দেখিয়েছি। সেগুলো দেখুন, আমি স্কাই কালার দিয়ে আমি আগে ধুতির যে কালারগুলো করলাম, তারপরে যেখানে যেখানে ছাওয়াটা পড়েছে সেই জায়গাগুলোতে বা ভাঁজগুলোতে আমি ডিপ ব্লু কালারটা দিয়ে কিন্তু সেই ছোট স্ট্রোকগুলো দিয়ে কমপ্লিট করছি। গ্রাম বাংলার যে জলা জমি এবং সবুজ অরণ্যে ভরা চারিদিক, এই যে সেখানকার বাতাসে এবং আকাশে যে স্বচ্ছতা, সেটা কিন্তু এই আঁকাটিতে আমি খুব ভালোভাবে প্রকাশ করার চেষ্টা করেছি। এবং দেখুন কথা বলতেই আমি ব্লেন্ডিং শুরু করে দিয়েছি। আপনাদের বলছিলাম যে অবশ্যই একটি কটনের কাপড় বা সুতির কাপড় ইউজ করবেন। আমি এখানে কিন্তু কটনের কাপড় দিয়ে ঘষে ব্লেন্ডিং করে নিচ্ছি, এবং কিছু জায়গায় যদি ঘেঁটে যায় সেইখানে সূক্ষ্ম কাজ আছে, তার জন্য আমি আবার একটুখানি রং চাপিয়ে সেই জায়গাগুলোতে ব্লেন্ডিং করে নেব। এই স্ট্রোকগুলো, রঙের যে স্ট্রোক দিচ্ছি আমি একটা করে, সেটা কিন্তু খুব হালকা করে দিচ্ছি, বেশি ডিপ করে দিলে কিন্তু ভালো হবে না। দেখুন জলের যে ঢেউটা আছে, আমরা আঁকা করে ফেলি যে কোনো জলের মধ্যে কোনো কিছু বস্তু বা কোনো কিছু ভাসমান কিছু আঁকলে আমরা কিন্তু আঁকা করি, কিন্তু এই জলের যে আলাদা যে ফর্মগুলো সেগুলো আমরা করি না, যে ঢেউ খেলাচ্ছে জায়গাটাতে কীরকম দেখতে লাগবে, কোন জায়গাটা কিরমভাবে জলের ভাঁজ দিলে সেই জিনিসটাকে আরও বেশি ভালো লাগবে দেখতে, রিয়েলিস্টিক লাগবে, সেই জিনিসগুলো নিয়ে ভিডিওতে আলোচনা করেছি আমি একটু। আপনারা দেখুন এই যে জায়গাগুলোতে এগুলোকেও ব্লেন্ডিং করে জলটার সাথে মিশিয়ে দেবো, এবং তার উপর থেকে আবার একটু রঙের কাজ করব। আর হ্যাঁ, নদী বা জলাশয় যখন করবো না আমরা,
অনেকেই দেখেছি আমি, আমার নিজের স্টুডেন্টদেরকেও দেখি যে তারা যখন নদী বা কোনো জলাশয় আঁকে তারা কিন্তু পুরো জায়গাটাকে স্কাই কালার দিয়ে ভরিয়ে দেয়। এরকমভাবে ভ্যাল ভ্যাল করে স্কাই কালার দিয়ে ভরিয়ে দিলে তাহলে আর জলের ফর্মটাকে একরকমভাবে এটা কাঁচের মতো স্বচ্ছতা আনা যাবে না। মধ্যিখানটায় সাদা এবং স্কাই কালারটার একটা মিশ্রণ করে একটা ব্লেন্ডিং করে, মানে যে জিনিসটাকে একদম রিয়েলিস্টিক দেখাতে হবে আমাকে, মধ্যিখানে সাদা ভাবটা রাখতে হবে, যে আলো, সূর্যের আলোটা বা আমাদের যে চারপাশে আলোটা পড়ে জলটা যে গ্লো করছে বা চকচক করছে সেই জিনিসটাকে আমাদেরকে রঙের দ্বারাই ফুটাতে হবে। এই পেজ হোয়াইট মানে আমাদের যে পেপারের যে হোয়াইটটা আছে, পেপার হোয়াইটটাকে আমাদের রঙের সাথে ব্লেন্ডিং করে ইউজ করতে হবে। এই জিনিসটারই তো নাম হচ্ছে পেন্টিং। আমরা যখন কোনো কিছু আঁকি সেটার আলো আর ছায়ার যে খেলাটা, সেইটাকে যতক্ষণ আমরা নিজেরা ধরে নিতে পারবো না, তখন এই জিনিসটা আমরা হাতের মধ্যে আনতে পারবো যে হ্যাঁ এই জিনিসটা এইখানটা এরকম আছে, এই জিনিসটা ওরকম আছে। দেখুন ফের ছোট ছোট জায়গাগুলো এখানে ঘেটে যায়। আমি এখানে কটন বাডসের ইউজ করেছি, আপনারাও এরকমভাবে করবেন। এইটা হয়ে যাওয়ার পরে দেখবেন জলটা কতটা সুন্দর লাগে। প্রায় হয়ে গেছে। এবার সামনে আমি এই যে ছোট ছোট কাজগুলো করেছি, যেমন এই যে পাতা, পদ্ম ফুলের যে গাছগুলো আমি করেছি দেখিয়েছি এখানে। বেশ এইগুলো দেখলে কিন্তু একটা গ্রাম্য পরিবেশ আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আমাদের ছোটবেলায় যে কবিতাগুলো ছিল, বেশ কিছু কবিতার লাইন মনে পড়ে যায় আমাদের। এর পরের ভিডিওতে কিন্তু আমি আরো সুন্দর একটা আঁকা আনবো, এর থেকেও সুন্দর একটা আঁকা আনবো, সেগুলো আপনারা দেখবেন। তো এক এক করে আমি ভিডিও আনবো। ভিডিও এডিট করতে তো অনেকটা টাইম লাগে, এবং আপনাদের ভালোবাসা যেন আমার চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে সেই কামনাই করি আমি। দেখুন আমি এবারে আকাশটা যে ফর্মটা ছিল সেই ফর্মটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে। কোনো রকম আর এখানে আলাদা করে দাগ দাগ কিছু মনে হবে না। এই প্যাটার্নটাকে চেঞ্জ করে দিয়ে আমি এটাকে ব্লেন্ডিং করে দিচ্ছি। দেখুন আকাশ আর জলের যে পারস্পরিক যে ছাপটা, সেটা খুব সুন্দরভাবে স্পষ্টত হয়ে যাবে এখানে। এবার দেখতে দেখুন কতটা চেঞ্জ হয়ে গেল আঁকাটা। কোনো রকম এখানে ট্রান্সপারেন্ট ব্যাপার একটা হয়ে গেছে, এখানে কোনো রকম আর আলাদা আলাদা জায়গা নেই। এটা মনে হচ্ছে যেন একটাই ছবির মধ্যে ক্লিয়ারেন্স পুরো। এই যে নিচে আমি পদ্ম ফুলের পাতাগুলো করে ফেলছি। পাতাগুলো করে ফেলার পরে ওই গোলাপি কালারটা দিয়ে পদ্ম ফুলগুলো করছি একটা একটা করে। আর এখানে তো ছোট্ট একটা কাজ, তার জন্য কিন্তু আমরা ডোমসের পেন্সিলগুলোকে ইউজ করেছি। আপনাদেরকে বলে রাখি যে ডোমস অয়েল প্যাস্টেল বা ডোমস পেন্সিল কিন্তু মোটামুটি সফট হয়, খুব একটা খারাপ না। আমি একজন অঙ্কন টিচার হয়ে এটা আপনাদেরকে সাজেস্ট করতে পারি যে খুব ভালো একটা কালার। আপনারা অবশ্যই এই কালারটিকে ইউজ করুন বাচ্চাদের জন্য। এরা কিন্তু যারা নিজেরা রঙকে কন্ট্রোল করতে পারে না, তারা কিন্তু এই জিনিসগুলোকে করে ফেলতে পারবে। আর ছোট বড় যে কোনো কাজ হোক না কেন, আমি বারবার বলে থাকি যে আঁকা করার সময় যেরকমভাবে আমরা আউটলাইন ধরে একটা সিঙ্গেল লাইনে আউটলাইন করে আঁকাটা করি, ঠিক রং করার ক্ষেত্রেও কিন্তু ওরকমভাবে একটা আউটলাইন করে নিতে হয়, বর্ডার বা সীমা তৈরি করে নিয়ে তারপর ভিতরের কাজগুলো করলে কি হয় না এই রংটা বাইরে বেরিয়ে অন্য রঙের সাথে মিশে যাবে, না বাইরের রংটা ভিতরে এসে এই রংটাকে খারাপ করে দেবে। তো তার জন্য বলি আমি বর্ডার ওয়াইজ কাজ করো তোমরা, তাহলে কিন্তু আঁকাটা আরো বেশি সুন্দর লাগবে। দেখুন এবার গাছটা করছি। অনেকেই গাছের কালারের ফর্ম বুঝতে পারেন না। আমি প্রথমে মিডিয়াম ইয়েলো অথবা লাইট ইয়েলো বা লেমন ইয়েলো দিয়ে আমি গাছের একদম মাথাগুলো করে ফেলি, যেখানে সূর্যের আলোগুলো খুব ভালোভাবে পড়ে। তারপরে কি করি, নিচের দিক থেকে চেপে উপরের দিকে হালকা করে তুলে দিই ওই হালকা সবুজ কালারটাকে বা লাইট গ্রিন কালারটাকে। নিচের দিকে ডিপ গ্রিন কালার করে জিনিসটাকে সেট দিই, এবং গাছের যে ব্রাঞ্চেসগুলো দেখা যায় বা ডালগুলো দেখা যায় সেগুলোকে আমি খয়েরি কালার দিয়ে করে দিই। এইভাবেই কিন্তু প্রত্যেকবারই আমি গাছ করি। অনেকেই ভাবে যে গাছ করা অনেক কঠিন, একদমই কঠিন না। শিখে গেলে কোনো কাজ কঠিন লাগে না। এই যে আমি যেই জায়গায় যেই রকম ভাবে ইউজ করছি রংটা, গাছের পাতা কিরম ভাবে এলোমেলো ভাবে ছড়িয়ে ছিড়িয়ে থাকে, সেটা কিন্তু সেইভাবে রংটাকে আমি টানলে জাস্ট কিছু পয়েন্ট পয়েন্ট দিয়ে এবং রংটা একটু একটু এবড়ো খেবড়ো করে বাইরে বার করতে হবে গাছের কালারটা। গাছের গাছ তো এটা দেখতে অনেকটা বেশি ভালো লাগবে। দেখুন এতক্ষণ যে আঁকাটা লাগছিল একটা প্রান্তে মনে হচ্ছিল যেন কোনো জমি নেই, কিন্তু এই গাছটা তৈরি করে নেওয়ার পরে দেখুন আঁকাটা শোভা পুরোপুরিভাবে পাল্টে গিয়ে সুন্দর একটি পেন্টিংয়ে দৃষ্টান্ত করেছে। আমি নিচের দিকে কিন্তু ডিপ নীল কালারটা দিচ্ছি, মানে ডিপ নীল বলতে নীলের যে একদম ডিপ ফর্মটা পার্সেন্ট ব্লু, সেই ফর্মটা দিয়ে আমি গাছের একদম ছাওয়া জায়গাগুলোকে তৈরি করে দিচ্ছি, দেখতে খুব ভালো লাগবে।
আপনারা এইভাবে গাছ তৈরি করবেন। আর দেখুন আমি যে জলের যে ভাসমান নৌকাটা যাচ্ছে, মাঝিরা যে চালিয়ে যাচ্ছে বা নৌকা চালকরা চালিয়ে যাচ্ছে, সেখানে যে দাঁড় চালানো হয়েছে সেই জায়গাগুলোতে কিরমভাবে জলটা ঢেউ খেলে সেই জিনিসটা পার্সিয়ান ব্লু দিয়ে করেছি। আর কাছে জলের কিছু শ্যাডো দিয়ে দিয়েছি। মানুষগুলো যাচ্ছে নৌকা চালিয়ে, নৌকার থেকে বেশি মানুষের শ্যাডোটাই দেখা যাবে এবং লাঠির কিছু শ্যাডো দেখা যাবে। সেই সব জিনিসগুলোকে আমি উপস্থাপন করেছি ভিডিওতে। মাথার টুপি এগুলো দেখলে একটুকুনি বেশি রিয়েলিস্টিক লাগে, তাই আমি দিয়েছি। হ্যাঁ, জলটা করে নেওয়ার পরে কিন্তু আমি হোয়াইটের ইউজ করবো, দেখতে পারবেন। এইটা খুব একটা এক্সাইটেড ব্যাপার আছে, যেটা জলটাকে আরো সুন্দর করে দেয়। জলটা রিয়েলিস্টিক লাগে। দেখুন এই যে হোয়াইট কালারটা আমি দিচ্ছি না, হোয়াইট কালারের যে ছোট ছোট স্ট্রোকগুলো, এই স্ট্রোকগুলো দেখে মনে হয় যে জলটা কাঁচের মতো লাগছে, জলটা জল মনে হয়। এই ছোট ছোট পার্থক্যগুলো আকাশ আর জলকে ডিভাইড করে দেবে আপনার কাছে। দেখুন গাছের কাণ্ডটা এখন আমি করছি, ব্রাঞ্চেস হয়ে যাওয়ার পর নিচের দিকে কাণ্ডটা এখন নামছে। আমি কাণ্ডের একদিকে একটু লাইট ভাবে রংটাকে ইউজ করেছি এবং সাইড থেকে আমি পিচ কালারটা দিয়ে করে দেবো, যাতে মনে হয় যে হ্যাঁ এক সাইড থেকে আলোটা পড়েছে। এইটি হয়ে যাওয়ার পর ব্ল্যাক কালার দিয়ে গাছের ছোট ছোট যে ক্র্যাচেসগুলো থাকে সেগুলোকে আমি করেছি দেখতে বেশ সুন্দর লাগার জন্য। ওয়াটার কালারে এই ধরনের ফর্ম আমরা ইউজ করতে পারি, ওয়াটার কালারে সেই সব জিনিসগুলোকে রপ্ত করে অনেকে। আমি সবসময়তেই বলি আমি ওয়াটার কালারের থেকে বেশি প্রেফারেন্স করি এই অয়েল প্যাস্টেল কালারকে। আমার দ্বারা এই জিনিসটা খুব বেশি ভালো হয় তার জন্য। তো অয়েল প্যাস্টেল কালারটাকে আমি সবার কাছে বলি, এইটাকে আমি সবার কাছে তুলে ধরতে চাই। অয়েল প্যাস্টেল কালার দিয়ে কিন্তু প্রত্যেক করা ছবিকে খুব সুন্দরভাবে আঁকানো যায়। আমি অনেকের কাছে তর্ক করেছি যারা বলে যে ওয়াটার কালারের ফর্ম বেশি ভালো, জল রঙে যেরকমভাবে কাজ করে যায় সেরকমভাবে একটা ছবিকে অয়েল প্যাস্টেল দিয়ে জীবন্ত করা যায় না। আমি তাদের সাথে ভীষণভাবে তর্ক করি যে না, অয়েল প্যাস্টেল কালার দিয়ে আমি নিজে অনেক পেন্টিং, বড় বড় পেন্টিং করেছি, অনেক পেন্টিং আমি অনেকের কাছে বিক্রিও করেছি। তো এই সব জিনিসগুলোকে নিয়ে আমি তর্ক করে থাকি। আঁকাটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। জয় হিন্দ বন্ধুরা, আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই ফর দ্য ডে।